ওইসব বিয়ে টিয়ের মধ্যে আমি নেই। ওসব কথা বলে কোনো লাভ নেই। কাল মাহমুদ আসছে বাবা মাকে নিয়ে। রুমির নামে স্যারের কাছে কি কি বলেছেন সব ঠিক মতো বলেন, না হলে কিন্তু। সত্যি বলতাছি, আমি কিছু বলি নাই। আবার মিথ্যা কথা। কাল সকালে নাস্তার টেবিলের সময় মতো আমি তোমাকে দেখতে চাই, শার্প 8:30 AM। ভাইয়া কোথায় তুই? এখন আর ডাইনিং এর কাজ নেই, এখানে খেয়ে নে। ও, খাবার নিয়ে এসছিস? দাঁড়া। আচ্ছা শুন, টাকাটা রাখ। কি আছে রে? ওয়াও, কাচকি মাছের চচ্চড়ি, ফেভারিট। তুই পছন্দ করিস তাই মা রান্না করেছে। এই যে আমাকে টাকা রাখতে দিস, এত টাকা তুই কোথায় পাস রে ভাইয়া? কাজ করে পাই। কি কাজ? স্মাগলিং? শেষ পর্যন্ত তুইও আমাকে সন্দেহ করলি? আমি সন্দেহ করছি না, শুধু জানতে চাচ্ছি। জানতে যখন চাচ্ছিস তাহলে বলি, আমি স্মাগলিং করি না। আমি শুধু কন্ট্রাক্টে একজনের পণ্য আরেকজনের কাছে পৌঁছে, ব্যাস। তাহলে লোকজন যে বলে স্মাগলার, ওসব তো বলে আমার সাথে ব্যবসায় পেরে উঠতে পারে না, তাই। শোন, তুই যত বেশি উন্নতি করবি মানুষ তোকে তত বেশি ঈর্ষা করবে, তোর শত্রু তত বাড়বে, বুঝেছিস? তোরা তো যুক্তিতর্ক আমি বুঝি না, শুধু বলবো তুই সাবধানে থাকিস, আর বাবার বদনাম হয় এমন কিছু করিস না প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে। আগে এখন খাবারটা শেষ করি নি। মায়ের হাতে স্পেশাল চচ্চড়ি, দেরি করলে ঠান্ডা হয়ে যাবে, আমি সেটা চাই না। ভাইয়া, বাবার শরীরটা কিন্তু ভালো না। কাল তুই এমন কিছু বলিস না যাতে করে বাবার প্রেশারটা আবার বেড়ে যায়। আমার মনে হয় বাবা সকালে কিছুই মনে করতে পারবে না। ভাইয়া আচ্ছা যা, তুই যখন বলছিস আমি বাবাকে কিছুই বলবো না। বাবা যা বলবে আমি হাসি মুখে মেনে নিব। সেটাই ভালো, পারলে নিজের দোষটাও স্বীকার করে নিস। বাবা একটু রাগ করবে, একটু বকাঝকাও করবে, পরে সব ঠিক হয়ে যাবে। এই তো মা, ভাইয়াকে খাবার দিচ্ছি। আচ্ছা শোন, তুই খাওয়া শেষ কর, মা কেন রাখছে আমি শুনে আসছি। যা। মেঘ বর্ষা ওরা এখনো আসছে না কেন? আচ্ছা আসগর, মেয়েদের সাথে কথা বলার সময় তোর মুখটা রাগে রাগে হয়ে যায় কেন রে বাবা? ও মা, আমার দিয়ে হিটলারের মতো করে তাকাচ্ছে। তোর যদি গোফ থাকতো না, একেবারে হিটলারের মতো লাগতো তোকে দেখতে। মা, সবসময় এরকম হিটলার হিটলার করো না। হিটলারের একটা নীতি ছিল, বুঝলে? সময় জ্ঞানটা তার খুব ভালো ছিল, যেটা তোমার নাতনিদের মধ্যে একদম নেই। এই জন্য ওরা তোর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সবসময় শুধু নিয়ম আর নিয়ম। এই বয়সটা তোদের নিয়ম ভাঙার। কি করবো মা বলো, আমি এইরকমই। শত চেষ্টা করে তো ওদের মায়ের মতো হতে পারলাম না। আচ্ছা, ওদের মায়ের মতো তোর হওয়ার কি দরকার বলতো? শোন বাবা, সন্তান জন্ম দেওয়া সত্যি অনেক কঠিন কাজ, কিন্তু তার চেয়েও বেশি কঠিন হলো ভালো বাবা মা হওয়া। তুই সবসময় ওদের সাথে রেগে রেগে কথা বলিস না প্লিজ। এসো 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 এসো। দেরি হয়ে গেল, বস বস, খেতে বস। এই না মামলেট দে। হ্যাঁ শোনো, আজ বিকেলে কিন্তু বাড়িতেই থেকো। মোকারম আসবে ওর পরিবারের সবাইকে নিয়ে। মেঘ, আচ্ছা এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? আব্বু, আমি
আপুর আপত্তি থাকবে কেন? আপু তো মামুন ভাইয়ের জন্যই অপেক্ষা করছে। কোথায় যাচ্ছিস ডাকে? দাদি আমার ফোনটা মনে হয় পাচ্ছে আমি। আচ্ছা নিয়ে খা সে খা খা সে তাদের কর। তুই আবার মুখটাকে অমন করছিস কেন? ও তো কিছু অনিয়ম করেনি। কিন্তু নাস্তা না করে সাদেকের বলি, তোর মাথায় সংসার বুদ্ধি বলতে কিচ্ছু নেই। ওদের মা যে তোর সাথে কিভাবে সংসার করেছিল, আচ্ছা ওকে তোর সামনে ওর বিয়ের আলোচনা করবে নাকি? হ্যাঁ মা, মোকারমদের জন্য একটু ভালো করে আয়োজন করো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ওরা কিন্তু সন্ধ্যার পরপরই আবার ঢাকায় চলে যাবে। আমি জব্বারকে বলে যাচ্ছি, যা যা লাগে আনিয়ে নিও। হ্যাঁ ঠিক আছে, তুই চিন্তা করিস না। বর্ষা, মেয়ে তোর আব্বুকে কি বলতে চাচ্ছিল রে? কি আর, মাহমুদ ভাইয়ের কথা। এত হ্যান্ডসাম, স্মার্ট, এডুকেটেড একটা ছেলে। অপেক্ষা কর, তোর জন্য এমনি একটা হ্যান্ডসাম এডুকেটেড ছেলে খুঁজে বার করছে খুব শিগগিরই। দাদি, সে তো দুবনের হলো কি? দুজনেই কেমন ডেকে বেঁকে চলে গেল। তুই এখনো বাসায়? ক্লাস নেই? আছে, বাবার সাথে তোর কথা হয়ে গেলে তারপর যাব। বাবা এখনো মনে রেখেছে? শশী, তোমার ভাইয়ের ঘুম কি এখনো ভাঙেনি? এই তো বাবা, ভাইয়া রেডি হয়ে আসছে। প্লিজ ভাইয়া, রাগারাগি করিস না। বাবা যা বলে তাই শুনিস, আর বাবার শরীরের কথাটা মাথায় রাখিস। মা, মা কি আছে ওখানে? আচ্ছা তুই যা, আমি আসছি, ঠিক আছে? যা। শোনো, তুমি আমার ছেলেকে যা খুশি তাই বলো, আমি বাধা দেব না, কিন্তু যা বলবে বাবা হয়ে নিজের ছেলেকে বলবে। কলেজের রাগী প্রিন্সিপাল হয়ে ছাত্রকে বলবে না। শশী, তোমার ভাইয়ের কি এই ঘরে আসছে সারাদিন লাগবে নাকি? আপনার সামনে আসতে ভাইয়া একটু ভয় পাচ্ছে। ভয়? তোমার ভাইকে সারা শহরের মানুষ ভয় পায়, আর সে কিনা ভয় পাচ্ছে আমাকে। আচ্ছা ঠিক আছে, যাও, তাকে গিয়ে বলো যে একজন রিটায়ার্ড শিক্ষককে এত ভয় পাওয়ার কিছু নেই। দাঁড়িয়ে আছিস কেন? বস। শশী, আমি তোমার ভাইয়ের সঙ্গে একা কিছুক্ষণ কথা বলতে চাই। সেজন্য তুমিও যাও। কিন্তু তুমি না কাল বললে যা বলবে সব আমার সামনে বলবে। বলবো, কিন্তু তার আগে আমি ওর সঙ্গে একা কিছুক্ষণ কথা বলতে চাই। তোমার ভয় নাই? তোমার ছেলে মনে আঘাত পায় এমন কিছু আমি বলবো না। শশী বলছিল তুমি নাকি আমার সামনে আসতে ভয় পাও, কেন?
তোমার বিরুদ্ধে কোনো প্রমাণিত আমি বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারিনি, তাহলে এত ভয় কেন তোমার? না মানে আপনি রাতে বেলা যেভাবে রেগে গেলেন তাই। আসলে আপনাকে কোনো কিছু বিশ্বাস করানো অনেক কঠিন। দেখো রুমে, কোনো কথা শোনা মাত্র বিশ্বাস করাটা আমার স্বভাব না। তোমার সম্পর্কে বেশ কিছুদিন ধরে আমি নানান রকম কথাবার্তা শুনছি, কিন্তু আমি অমন করে ভাবতে চাইনি। কিন্তু কালকে যখন সবার সামনে আমার মুখের উপরে তোমার সম্পর্কে বললো, কে? তার নাম জেনে কি করবে? তাকে মারবে নাকি শাসাবে? কে বলেছে সেটা আসল কথা নয়, কি বলেছে সেটাই হচ্ছে আসল। তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তো, তুমি কি আসলেই স্মাগলিং এর সাথে জড়িত? আর আমি যে এলাকার মানুষের উপকার করে বেড়াই সেটা আপনাকে কেউ বলেনি? হ্যাঁ বলেছে, এবং সেটা শুনে তোমাকে নিয়ে আমার খানিকটা গর্ব হয়েছে। কই, আপনি তো আমাকে এভাবে ডেকে কথা কোনোদিন বলেননি। রুমি কিভাবে তোর বাবার মুখটা বন্ধ করে দিল দেখলি? দেখো রুমে, পড়াশোনা তুমি কোনোদিনই ভালো করতে পারোনি, সে কারণেই আমার ধারণা ছিল তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু যখন জানতে পারলাম যে তুমি অসহায় মানুষদের উপকার করো, তখন বুঝতে পারলাম তুমি ঠিক আর 10টা ছেলের মতো নও, একটু অন্যরকম। কিন্তু তার মানে এই নয় যে তুমি ভালো মানুষের মুখোশ পরে স্মাগলিং করে বেড়াও। কথা বলছো না কেন? আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হয় এমন কাজ তুমি কি করে করলে? মানুষের ক্ষতি হয়েছে এমন কোনো কাজ আমি কোনোদিন করিনি বাবা। তাহলে মানুষজন তোমার নামে এই সমস্ত কথা কেন বলছে? যারা বলছে তারা হয়তোবা আমার সাথে কন্ট্রাক্টরিতে পেরে উঠে নেয় বলেই বলছে বাবা। যারা আমাকে এই সমস্ত কথা বলেছে তারা কেউ কন্ট্রাক্টরি করে না, সুতরাং মিথ্যা কথা বলার কোনো কারণ আমি এখানে দেখছি না। তোর বাবা আজ রাখছে না কেন? রুমে, তেলে আর জলে কখনো মিল হয় না, তেমনি একজন সৎ মানুষ একজন অসৎ মানুষের সাথে একই ছাদের নিচে থাকতে পারে না। তোমার ছেলে সেলফ রেসপেক্টটুকু হারিয়ে ফেলেছে। কিন্তু রুমি তো। রেজওয়ানা, আমার কথা বিশ্বাস না করার অধিকার তোমার আছে, কিন্তু আমি যা বলছি তা সবই সত্যি। দেখো, ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখো, কি নিষ্পাপ পবিত্র একটা মুখ। মাত্র এই কয়েকটা বছরের ব্যবধানে স্মাগলিং এর মতো একটা জঘন্য কাজের সাথে জড়ালো কি করে? আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করিনি, কোনো অন্যায় করিনি, একটি পয়সা অসৎভাবে আয় করিনি। তাহলে উপরওয়ালা আমার উপর এমন শাস্তি দিচ্ছেন কেন?
বাইরে আমি যত কড়া শিক্ষকই হই না কেন রে সোহানা, জীবনের পরীক্ষায় আমি শুধুই একজন ফেল করা ছাত্র। যাই বলিস দোস্ত, স্যারের সাথে এভাবে মিথ্যা বলতে আমি কখনোই পারতাম না। পুরো কলেজ লাইফে অন্য কোনো স্যারের পড়া আমি পড়ি আর না পড়ি, তোর বাবার পড়া মুখস্থ করে তারপরে ক্লাসে ঢুকতাম। স্যার এত ভালো একজন মানুষ, আমার কি মনে হয় জানিস, স্যারের মুখের উপর তোর মিথ্যা বলাটা একদম ঠিক হয়নি। তোরা শুধু মিথ্যা মিথ্যা কেন বলছিস? আমি মিথ্যা কথা বলেছি? আমি শুধু সত্যটা গোপন করেছি, ব্যাস। কিন্তু বিষয়টা তো একই হলো না। একই হলো না, সত্য সত্য, মিথ্যা মিথ্যাই। আর তোরা খুব ভালো করে জানিস আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। সত্যটা কেন গোপন করেছি জানিস? এই যে এখানে দাঁড়িয়ে একটার পর একটা তোরা সিগারেট ধ্বংস করিস, কাপের পর কাপ যে তোরা চা খাস, সব বন্ধ হয়ে যায়। এই যে এতগুলো মানুষ আমার চেহারার দিকে তাকিয়ে থাকে, তাদেরকে আমি সাহায্য করব, তাদের আশা ভরসা সব শেষ হয়ে যায়। তাই আর আমাকে সত্য মিথ্যার উপদেশ দিতে আসবে রুবি, তাই করে তার যা ভালো লাগে। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। আমি চাই আজগর চাচার মতো আমার বাড়ির সামনে 3-3টা গাড়ি থাকবে। আর তোদের স্যার উপদেশ দিতে দিতে কি করতে পেরেছে? একটা মোটরসাইকেল কিনতে পেরেছেন? পারেননি। শুধু পেরেছেন আমার স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ানো। আমি চাই না আমার বাবার মতো হতে। আমি চাই অনেক বড় হতে, অনেক বড়। যতটা বড় হলে আজগর চাচা আমাকে সম্মান দিয়ে কথা বলবে ততটা বড়। আর তোরা মামুন, রুবেলকে 1 কাপ চা দিতে। ভাই আনতেছি। কিরে, কাকে খুঁজছিস? ইস, এইভাবে রাশেদ ভাইকে না খুঁজে যদি আমাকে খুঁজতি ধন্য হয়ে যেতাম। আমি ওকে খুঁজছি না। ভাইয়াকে দেখেছিস? রুমি ভাই এইখানে? উনি তো ভার্সিটি ছেড়েছে বছর খানেক, তবে মাঝে মাঝে গেটের বাইরে দেখা যায়। কিরে, এই যে তোর আসল মানুষ এসে গেছে, আমি গেলাম। কি ব্যাপার, তুমি এখানে? আজ না তোমার প্র্যাকটিক্যাল ক্লাস? ভাইয়াকে দেখেছো? না, তুমি তো জানোই রুমি লেখাপড়া ছেড়ে দেওয়ার পর আমি ওর সাথে ঘোরাঘুরি বন্ধ করে দিয়েছি। না মানে গতকাল সন্ধ্যায় আমার সাথে দেখা হয়েছিল, রেস্টুরেন্টে খাওয়াতে চাইলো, কি যেন করে অনেক টাকা পেয়েছে। আমার টিউশনে ছিল, আমি যেতে পারি। আমার সাথে একটু চলো তো, কথা আছে। আমার তো এখন ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। তুমি যাবে কি না? ঠিক আছে, চল। মাহমুদ ভাই, বর্ষা, কি ধর? আমি ধরবো না, তুই ধর। আপু তুইও না। হ্যালো মাহমুদ ভাই। মেঘ কোথায় বর্ষা? আমি তো বলেছি ওর কথা রাখবো, ও ফোন ধরলো না কেন? না আসলে আপু খুব লজ্জা পাচ্ছে তো তাই। এতে লজ্জা পাওয়ার কি আছে? আমি আঙ্কেলকে ফোন করে সব ম্যানেজ করে ফেলবো, বলবো আমি জরুরি কাজে দেশের বাইরে যাচ্ছি, ফিরে এসেই এঙ্গেজমেন্টটা সেরে ফেলবো। কি ভালো বুদ্ধি করেছি না? খুব ভালো বুদ্ধি করেছেন মাহমুদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আরে থ্যাঙ্কস দিতে হবে না, তুমি শুধু মেঘকে আমাকে ফোন দিতে বলো। জি বলবো, এখন রাখছি। ওইসব বাজে ছেলেদের দিকে নজর দেওয়া বন্ধ কর, নাহলে কিন্তু আব্বু। ওমা, আব্বুকে বলার মতন কি আবার করলাম আমি? আর রুমি ভাইকে তো আমি বড় ভাইয়ের মতোই দেখি। রুমি স্কুল থেকে ফিরলে সবাই একসাথে বসে তারপরে খেতাম। আর কোনো কারণে রুমি যদি দেরি করতো, তুমি না খেয়ে কলেজে চলে যেতে। মা তুমি টেনশন করো না তো, মাহমুদ দেশে ফিরলেই ওরা এসে মেঘকে আংটি পরিয়ে দিয়ে যাবে। কোনো সমস্যা ভাই?
না, কোনো সমস্যা না। জামিল বলল বাস স্ট্যান্ডে নাকি পুলিশের চেকিং চলবে।